কোনো দেশ বা জাতিকে জানতে হলে কেবল বই পড়াই যথেষ্ট নয়, বরং সশরীরে সেই মাটির গন্ধ নিতে হয়, মিশতে হয় মানুষের সাথে। ঠিক সেই উদ্দেশ্যেই গত ৮ থেকে ১৪ ডিসেম্বর চীনের ইউনান প্রদেশের এক অনন্য সফরে গিয়েছিলেন বাংলাদেশের ৬ জন মেধাবী তরুণ তরুণী। প্রাচীন নাবিক ছেইহের ঐতিহাসিক স্মৃতি থেকে শুরু করে আধুনিক স্মার্ট হেলথ কেয়ার কিংবা ডিজিটাল অর্থনীতির এক বিস্ময়কর রূপান্তর সবই তারা দেখেছেন খুবই কাছ থেকে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ইউনান কিভাবে ঐতিহ্যকে আগলে রেখে প্রযুক্তির শিখরে পৌঁছলো, আর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনযোগাযোগ বা পিপলস টু পিপলস কন্ট্যাক্ট নতুন কোন উচ্চতায় পৌঁছলো। আজকের টকশোতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সেই সফরের দলনেতা এবং কয়েকজন প্রতিনিধি। চলুন সরাসরি তাদের কাছ থেকে শুনে আসি মেঘের দেশ ইউনানের সেই জাদুকরী অভিজ্ঞতার গল্প। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সহযোগিতায় নিয়মিত আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আজকের আলোচনার বিষয় সীমানা পেরিয়ে চীনের ইউনান। আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষক মিস নীলু আক্তার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমার সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ধন্যবাদ আপনাকে। এবং আছেন ব্লগার ফারহান সাদিক, যিনি লিলিপুট ফারহান নামেও পরিচিত। নি হাও, থ্যাংক ইউ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমেই মিস নীলু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই সফরে আপনারা কি দেখলেন এবং এই সফরের মধ্যে বাংলাদেশের সঙ্গে চীনের মিল বা অমিল কি খুঁজে পেয়েছেন? অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের এই ভ্রমণটা আসলে ইউনান প্রদেশে যে ভ্রমণ, সেটা আমরা প্রায় 7 দিনের মতো ওখানে স্টে করেছিলাম এবং সেখানে আসলে আমরা চেষ্টা করেছি, আমরা যাদেরকে নিয়ে গিয়েছিলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা খুব পরিচিত মুখ, তারা হচ্ছে তাদের চোখে বা তাদের ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আসলে ইউনান প্রদেশটাকে হচ্ছে আমাদের বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য। যদি আমরা বলি কি কি মিল আছে, ডেফিনেটলি দুই দেশের মধ্যে বেশ কিছু মিল আছে। প্রথমে যদি বলি আমরা যে আমাদের এথনিক মাইনরিটির কথা যদি বলি, চীনাতে আমরা জানি যে চীনে প্রায় 56টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং চীনের ইউনান প্রদেশে চীনের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রায় 25টির মতো জনগোষ্ঠী বসবাস করে সেখানে। তো এটা আমাদের সাথে একটা মিল আছে। দ্বিতীয়ত যদি বলি, ইউনান প্রদেশে প্রচুর পরিমাণে মুসলমান ধর্মের লোকজন আছে। আর খাবারের কথা যদি বলি, যে আমাদের দুই দেশের প্রধান খাবারই আসলে ভাত, এবং চীনে বা ইউনান প্রদেশের লোকজন তারাও খুব বেশি ঝাল খাবার পছন্দ করে, যেটা আমাদের সাথে খুব মিল আছে আর কি। আমি আসবো আপনার কাছে। আমি একটু সর্বমিত্র চাকমার কাছে আসতে চাই। সর্বমিত্র, আপনি চীনে, এটা তো প্রথম সফর তাই না? চীনে যাওয়ার আগে চীন সম্পর্কে যে ধারণাগুলো ছিল, এটা কতটুকু পরিবর্তন হয়েছে, আর আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা জায়গাটাতে কি ছিল? বেসিক্যালি চায়নার যে সকল মানুষজন আছেন তাদের সম্পর্কে একটা ধারণা ছিল, যেহেতু তারা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে, মানুষগুলো খুব যান্ত্রিক হবে, তারা সময়ের দিক থেকে তারা যথেষ্ট সিনসিয়ার, বাট ওই যে একটা থাকে না যে ইমোশন খুব একটা বেশি কাজ করে না, খুব র্যাশনালি চলে, খুব যান্ত্রিক টাইপের। আসলে মানুষগুলো খুব আমাদের মতো একদম খুব আবেগী, খুব মিশুক, এই জিনিসটা আমার যে ধারণা ছিল, পরে ওখানে গিয়ে যখন আমি মিশছি এবং ওখানকার মানুষ যারা ছিলেন, স্পেশালি ট্যুর গাইড যারা ছিলেন, আমি প্রচুর জ্বালিয়েছি তাদেরকে। সো ওই জায়গা থেকে আমার এই ধারণা একদম পাল্টে গেছে। তারা রেশনালি থিঙ্ক করে, তারা খুব একটু মুডি টাইপের হবে, একটু যান্ত্রিক টাইপের হবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু দেখেছি না, আসলে আদতে সেরকম না। মানুষগুলো খুব মিশুক, খুব মানে আবেগটাও আমাদের মতোই সিমিলার অনেকটাই। এটাই। হ্যাঁ, ধন্যবাদ। ফারহান সাদিক, আপনার কাছে আসতে চাই। একজন ব্লগার হিসেবে ইউনান সফরে আপনারা যা দেখেছেন, সেটা আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, এবং যদিও এর মধ্যে যদি করে থাকেন সেটা রেসপন্স কেমন পাচ্ছেন বা পরিকল্পনাটা কি? আমরা প্রথমত যখন ওখানে ছিলাম, আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমার প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক, বেসিক্যালি এটাতেই বেশি, তার পরবর্তীতে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে টিকটক, আর একটা ইউটিউব। তো যখন আমরা ওখানে উপস্থিত ছিলাম, ওদের দেশের মানুষের সিভিক সেন্সটা কেমন, ওরা কিভাবে সব কিছু মেনে চলে, এই যে এই বিষয়গুলোর সাথে আমাদের তুলনা দিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। যে আমরা দেখা গেল বিভিন্ন জায়গায় পোস্টার লাগাই, আমরা ট্রাফিক রুলস মানি না,
আমরা দেখা গেল যে অনেক সময় পলিথিন ব্যবহার করি, কিন্তু আমরা ওই যে পেপার ব্যাগস গুলো ব্যবহার করি না। এই যে বিষয়গুলো একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ থেকেই দেখেছে মোটামুটি 4.6 or 7 মিলিয়ন মানুষ। এই যে কিছু জিনিস শিক্ষা, এবং এই জিনিসটা আমি যখন ভিডিও থ্রুতে দেখাচ্ছি মানুষও শিখতেছে, মানুষ তখন ভাবতেছে যে এই জায়গাটা কেমন, এমনকি ওখানে পড়াশোনা করা যায় কিনা, এমনও কমেন্টও আমি পেয়েছি যেখানে আসলে পড়াশোনা, কারণ ইউনান প্রভিন্সের একটা ইউনিভার্সিটিতে আমরা গিয়েছিলাম, তো ওখানকার প্রতি মানুষের একটা আকর্ষণ আমার অডিয়েন্সের এটা বাড়ছে বলে আমার মনে হয়। জি ফারহান সাদিক, আমি আসবো আপনার কাছে, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমি নীলু আক্তার আপনার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছিলাম সীমানা পেরিয়ে চীনের ইউনান সফর নিয়ে। আমি নীলু আক্তার আপনার কাছে আসতে চাই। বিখ্যাত নাবিক ঝেহের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলো দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে চীন বাংলাদেশের এই যে হাজার বছরের সংস্কৃতি এবং ইতিহাস, এইটাকে আপনি কি মনে করছেন? আচ্ছা, আমাদের এবারের যে ইউনান প্রদেশ ভ্রমণ ছিল তার বলা যায় মোটামুটি একটা মূল আকর্ষণ ছিল চাংহে, যিনি ছিলেন মূলত মিং রাজবংশের একজন বিখ্যাত নাবিক এবং একই সাথে কূটনৈতিক ছিলেন। তো আমাদের ভ্রমণের একটা পার্ট ছিল যে আমরা ওনার জন্মস্থান বা জন্মভিটা পরিদর্শনে যাব। চাংহে, যিনি প্রায় এশিয়া এবং আফ্রিকার প্রায় 30টারও বেশি দেশ ভ্রমণে গিয়েছিলেন মূলত নৌপথে। চাংহে এবং তার যে সফরের যে লোকজন ছিলেন তারা বিভিন্ন তাদের দেশের মশলা থেকে শুরু করে বা তাদের সিল্ক, বিখ্যাত যে জিনিসগুলো আছে চা, সেগুলো বিভিন্ন দেশকে পরিচয় করিয়ে দিতেন যে তোমরা আমার দেশে আসো বাণিজ্য করার জন্য, আমার দেশে এই জিনিসগুলো আছে। বাংলাদেশের সাথেও ঠিক ওই সম্পর্কটাই আসলে চাংহে তৈরি করেছিলেন। তো এখন দেখা যায় যে আমাদের অনেকেই আসলে জানতে আগ্রহী যে চাংহে সে কে ছিল, কি করেছেন সে। তো এটা আসলে আমাদের দুই দেশের একটা সম্পর্ক বৃদ্ধির একটা মাধ্যম হিসেবে কাজ করেছে মূলত চাংহে। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বমিত্র চাকমা, বাংলাদেশ এবং চীনের মধ্যে মানুষের কমিউনিকেশন বা সরাসরি যোগাযোগ বাড়াতে আপনার জায়গা থেকে আর কি করণীয় আছে বলে আপনি মনে করছেন? বেসিক্যালি দুটো রাষ্ট্রের সাথে যদি সরকারের শুধু সম্পর্ক থাকে তাহলে আসলে বন্ডিংটা স্ট্রং হয় না। সেজন্য দরকার আপনার জনগণের সাথে, এই আমাদের দেশের জনগণের সাথে সে দেশের জনগণের একটা মিলবন্ধন, একটা কানেকশন। ট্রিটমেন্ট থেকে শুরু করে, মেডিকেল সেক্টর থেকে শুরু করে আপনার ইচ অ্যান্ড এভরিথিং, সেটা এডুকেশন থেকে শুরু করে সব কিছুই আপনার যোগাযোগটা বৃদ্ধি করা যায়। এইভাবে হয়তো বা আপনার একটা বন্ডিং, একটা কানেকশন তৈরি হওয়া সম্ভব বলে আমি মনে করি। আমি আসবো আপনার কাছে। ফারহান, আপনার কাছে আসতে চাই। এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বা মুহূর্ত কোনটি যেটিকে আপনি উল্লেখ করতে চান, সেটা শুনবো। আসলে চায়না ইউনান প্রভিন্সটাই একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা। আমি যদি একটা দুইটা কোনো স্পেসিফিক কিছু বলি সেটা আসলে কম হয়ে যাবে, আমাকে বলতে গেলে একটু বড় করেই বলতে হয়। তারপর আমি ছোটো করে যদি বলি, প্রথমত আমরা যেদিন গিয়েছিলাম সেখানে যেই আমরা দেখেছিলাম একটা ফুলের মার্কেট, এবং ফুলের মার্কেট তো আমরা শাহবাগেও দেখি, ফুলের মার্কেট তো আমরা বিভিন্ন জেলা শহরেও দেখি। তাহলে এই ফুলের মার্কেটের কথা আমি কেন বলতেছি, কারণ এইটা দক্ষিণ এশিয়া এবং মধ্যে তো সবচেয়ে বড় ফুলের মার্কেট অবশ্যই, এটা পৃথিবীর মধ্যেও অন্যতম সবচেয়ে বড় ফুলের মার্কেট। এবং সেই ফুলের মার্কেটে আপনি যখন ফুলগুলো দেখবেন, আমরা জেনারেলি ফুল দেখি কয়টা একটা মার্কেটে গেলে, 3টা 4টা, গাঁদা ফুল, গোলাপ ফুল, লাল রঙের গোলাপ ফুল, সাদা রঙের গোলাপ ফুল, কয়েকটা রজনীগন্ধার স্টিক, দ্যাটস ইট। কিন্তু ওখানে যে আমি কত হাজার ফুল দেখছি আমার এখনো সেটা বলে বোঝাইতে পারবো না। ঠিক আপনি যা বলছেন আমি রিকল করছিলাম এই বিষয়গুলোই, যে হ্যাঁ ওইখানকার বিষয়গুলো অত্যন্ত পরিকল্পিত এবং সব কিছু অত্যন্ত সুশৃঙ্খল। এবং সর্বশেষ আমি ম্যাডাম আপনার কাছে আসতে চাই যে অনেক স্টুডেন্ট, বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখন চীনে পড়ালেখা করছে এবং অনেকেরই আগ্রহ হচ্ছে উচ্চশিক্ষার জন্য চীনে গিয়ে পড়ালেখা করার জন্য, এবং আপনি নিজেও চীন থেকে পড়ালেখা করে এসেছেন। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে চীনে পড়ালেখার জন্য, উচ্চশিক্ষার জন্য পরিবেশটা কেমন, এবং সেখানে কিভাবে কারো যদি ইন্টারেস্ট থাকে সে কিভাবে এই জায়গাগুলোতে যেতে পারে, এবং ওইখানে আসলে যারা পড়ালেখা করছে তাদের আসলে কি ধরনের পরিবেশ প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে কোনো সমস্যা হয় কিনা? আমি যদি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করি, আসলে আমি 2018 সালে প্রথমবারের মতো চীনে গিয়েছিলাম।
আর তার আগে আমার আসলে ওদের মতো এত সুযোগ হয়নি যে আমি স্টুডেন্ট থাকাকালীন যে আমি একটু চীন ভ্রমণ করে আসলাম, আমার আসলে তেমন সুযোগ ছিল না। 7 বছর আগে আসলে তখন চীনে বাংলাদেশের শিক্ষার্থী পড়াশোনা করছে, সেই নাম্বারটা ছিল হয়তো বা 2 থেকে 3 হাজারের মধ্যে। তো এখন 2026 সালে এখন চীনে বাংলাদেশি শিক্ষার্থী আছে প্রায় 15,000-এর উপরে। তো এই নাম্বারটা দেখেও আসলে আমরা একটা আন্দাজ করতে পারি যে এখন বর্তমান সময়ে আসলে বাংলাদেশি মানুষ বা শিক্ষার্থী যারা আছে তাদের চীনের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে। তো দেখা যায় যে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আছে যারা স্কলারশিপ নিয়ে আসলে চীনে পড়তে যাচ্ছে এখন। তো সেই সংখ্যাটা আসলে আমরা এখন জানি বা আমরাও আশাবাদী যে প্রতি বছরই আসলে বাড়তে থাকবে, আমাদের স্টুডেন্টরাও যাবে। আর স্টুডেন্টদের কথা যদি বলি, ওখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, হ্যাঁ সেটা হচ্ছে প্রথমত ওয়েদারটা একটু ডিফারেন্ট। ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। ইভেন আমি যে প্রভিন্সে ছিলাম আমার মনে হয়েছে যে বছরে প্রায় 9 মাস ওখানে ঠান্ডা থাকে, যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে খাবার। আমাদের সাথে খাবারের একটু পার্থক্য আছে, তো সেটা স্টার্টিংয়ে একটু সমস্যা হয়। তবে দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবার নিজেরা রান্না করে খাওয়ার সুযোগ থাকে, তো যদি সেই সুযোগটা থাকে আসলে অত বেশি সমস্যা হয় না। আর 3 নম্বর সমস্যা যদি বলি, আসলে সমস্যা না, সবচেয়ে বড় যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ভাষার সমস্যা, ভাষাগত সমস্যা। হ্যাঁ, ওখানে যদি চাইনিজ ভাষা না জানেন ওখানে সার্ভাইভ করা ডিফিকাল্ট, সেটা আমরা সবাই জানি। আর এটা ছাড়াও আসলে ওইরকম না যে সবাই চীনে উচ্চশিক্ষার জন্য যাবে, পড়তে যাবে, স্কলারশিপ নিয়ে যাবে, শুধু এটা না, এটা আসলে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। যেমন আমরা জানি যে চীনে হচ্ছে প্রায় 5টা ইউনিভার্সিটিতে এখন বাংলা ডিপার্টমেন্ট আছে। ওখানে ওরা রবীন্দ্র পড়ে, নজরুল পড়ছে, ওগুলো নিয়ে গবেষণা করছে 5টা ইউনিভার্সিটিতে। সেখানে এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ আছে। আমাদের আইএমএল-এ বাংলা ভাষা শিখতে আসে, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টেও আসে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে। তো সেটা 2 দেশের আসলে সম্পর্ক একটা বৃদ্ধির জন্য একটা বড় একটা মাইল ফলক হিসেবে আসলে কাজ করছে এই ব্যাপারটা। আর আরেকটা যেটা এই টপিকের সাথে চাইলে রিলেট করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আসলে চীনে পড়তে যায় শুধুমাত্র বিজনেসের পারপাসে। আমার বেশ কিছু স্টুডেন্ট গিয়েছে ওখানে যাদের মেইন পারপাস হচ্ছে জাস্ট কোনো রকমের ভাষাটা জানবে, বা ভাষাটা না জানলেও অসুবিধা নাই, ওখানে থাকতে থাকতে আসলে মোটামুটি সবাই ভাষাটা শিখে যায়। যাওয়ার পরে ওরা হচ্ছে একটা বিজনেস শুরু করে। হ্যাঁ, সেটা খুব ভালো একটা অপশন আমার মনে হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এক কথায় আমি জানতে চাই আপনার কাছে, মজার স্মৃতি কি ছিল এই সফরের? মজার স্মৃতি বলতে ওয়াং আমাদের সাথে যিনি ছিলেন সারাক্ষণ, মানে আমি প্রচুর জ্বালিয়েছি ওনাকে। হ্যাঁ, অ্যান্ড আমি টুকটাক হঠাৎ করে আমি কোনো একটা দোকানে ঢুকে যেতাম, তো উনি আমাকে একদম খুঁজে হয়রান হয়ে যাওয়ার মতো অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, চাইনিজটা মনে করতো আমি চাইনিজ পিপল, তাদের মতো আমার সাথে চাইনিজে কথা বলা শুরু করতো। আমিও তখন বাংলায় বলতাম যে ঠিক আছে পরে আসবো, কারণ আপনার চেহারা দেখেও মনে হয় যে আপনি ওদের দেশের একজন নাগরিক। ফারহান, লিলিপুট ফারহান, আপনার কাছে জানতে চাই চীনের কোন খাবারটা আপনার কাছে ভালো লেগেছে, কোনটা ভালো লাগে নাই? আচ্ছা, চীনের তো আসলে সব খাবারই ভালো লেগেছে, তবে হচ্ছে ওদের খাবার স্মেলটা সব আমার কাছে, আমরা তো এখানে সোয়াবিন তেল বেশি আমরা ব্যবহার করি বা সরিষার তেল, সো ওখানে জেনে একটু ফার্স্টের দিকে কি মানে খাবারের একটু প্রবলেম হলেও আস্তে আস্তে মানিয়ে নেওয়া যায়। যেমন হচ্ছে চিকেন এখানে খুব ভালো মতো খাওয়া যায়। আপনার হচ্ছে ওখানে ফিশ যেগুলো আছে সেগুলো খুব ভালো মতো আমরা খাওয়া যায়। আর হালাল ফুডস তো ওখানে আমাদের বেশিরভাগ জায়গায় এভরিওয়্যার যেখানে আমাদের নিয়ে গেছে সব হালাল ফুডস, তো সেগুলো আমি ভালো এনজয় করেছি খাবারগুলো। বেসিক্যালি প্রথমের দিকে একটু মনে হচ্ছিল, বাট যখন ওগুলো টেস্ট করছি আমরা তখন আর কি এনজয় করেছি, ভালো লেগে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সর্বমিত্র, ফারহান এবং ম্যাডাম, আপনারা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম এক টুকরো চীনের গল্প নিয়ে, যা আমাদের তরুণদের চোখে উঠে এসেছে এক নতুন আঙ্গিকে। ইউনান সফরের এই অভিজ্ঞতা কেবল ভ্রমণেই সীমাবদ্ধ নয়, বরং দুদেশের বন্ধুত্ব এবং জ্ঞান বিনিময়ের একটা শক্তিশালী সেতু। এই ধরনের বিনিময় কর্মসূচি যতই বাড়বে, বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ততই গভীর হবে। আর এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী মঙ্গলবার। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। চাইচিয়েন।